ম্যাথ বুস্টার সেশনের ফার্স্ট এপিসোড আজকে প্রেপ মাস্টারের পেজ থেকে। এটা একটা নতুন ইনিশিয়েটিভ যেটা আমরা চিন্তা করছি প্রতি সপ্তাহে একবার করে এই সেশনটা নিয়ে লাইভে আসার। এই সেশনটাতে আসলে করার উদ্দেশ্য যেটা, এখানে আমরা বিভিন্ন এক্সামে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ যেগুলি আসে, অ্যাডভান্স লেভেলের ম্যাথ প্রবলেম যেগুলি আসে সেগুলি নিয়ে ডিসকাস করা এবং সেগুলিকে বেসিক লেভেল বা এভারেজ লেভেলের লার্নারদের কাছে কিভাবে তাদের জন্য কিভাবে সহজ করে তোলা যায় সেটা নিয়ে কাজ করা, সেটা নিয়ে চেষ্টা করা। যেহেতু প্রেপ মাস্টারে আমরা মূলত জিআরই জিম্যাট আইএলস নিয়ে কাজ করি, আইএলসে কোনো ম্যাথ নেই, জিআরই জিম্যাটের ম্যাথ সেকশন থাকে। তো জিআরই এবং জিম্যাটে যে একটু অ্যাডভান্স লেভেলের যে ম্যাথ কোয়েশ্চেনগুলো সেগুলো নিয়েই মোটামুটি আমরা আলোচনা করব এখানে। এবং যেটা বলছিলাম যে এগুলিকে কিভাবে সহজবোধ্য করে এভারেজ লেভেল বা বেসিক লেভেলের লার্নারদের কাছে প্রেজেন্ট করা যায় সেটা থাকবে আমাদের উদ্দেশ্য। প্রত্যেকটা সেশনেই আমরা নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেমন টপিকটা আছে পার্সেন্টেজেস। সো ভিডিওটি যারা এখন দেখছেন বা পরে দেখবেন তাদের সবার কাছে যে জিনিসটা আমি বলবো যে আপনাদের পার্টিকুলার কোন টপিক এরিয়াগুলোতে বেশি প্রবলেম হয় সেগুলো একটু কমেন্টে লিখবেন। তাহলে করে এই সেশনে আমরা যেটা জিনিসটা নিয়ে চেষ্টা করছি সেটা আরো ফ্রুটফুল হবে আপনাদের জন্যও, এবং অবভিয়াসলি আমাদের জন্য কাজটা আরো মিনিংফুল হবে। সো ম্যাথে কোয়েশ্চেনে আমাদের যারা জেনারেল লার্নার যারা তাদের দুইটা সমস্যা থাকে, দুই ধরনের সমস্যা থাকে। একটা হচ্ছে যে অনেকে আছে যারা স্কুল লেভেলটাতে ম্যাথের ব্যাপারে অতটা অ্যাটেন্টিভ হয়তো ছিল না, ম্যাথে যে কারণে তাদের ওই সময় থেকে কিছু উইকনেস রয়ে গেছে, ম্যাথের লজিকগুলি বুঝতে তাদের সমস্যা হয়। আর একটা হচ্ছে যেহেতু আমাদের দেশে সবাই বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করি বেশিরভাগ লোকজনই। সো যখন কোনো পরীক্ষা দিতে যায়, জিআরই জিম্যাট হোক বা এটা কোনো অ্যাডমিশন টেস্ট হোক যেগুলিতে ম্যাথ থাকে, বা কোনো রিক্রুটমেন্ট এক্সাম হোক, সবগুলোতেই বেশিরভাগ জায়গায় সবগুলোতে বা বেশিরভাগ জায়গায় কোয়েশ্চেনগুলো থাকে হচ্ছে ইংলিশে। সো ল্যাঙ্গুয়েজ বুঝতে আর একটা সমস্যা হয়। তো দুইটারই আসলে রাইট ওয়েতে যদি আমরা এফোর্টটা দেই, দুই ধরনের সমস্যাই আসলে খুব অল্প দিনের মধ্যেই কাটিয়ে ফেলা সম্ভব। একটা ম্যাথের প্রবলেম সলভ করতে গেলে প্রথমে যে জিনিসটা ফার্স্ট আমরা একটা 3 স্টেপ অ্যাপ্রোচের কথা চিন্তা করতে পারি, যেটা হচ্ছে প্রথম স্টেপটা আসলে কি যে প্রবলেমটাকে পড়ে ঠিক মতো বোঝা। প্রত্যেকটা ম্যাথের কোয়েশ্চেনেই কিছু ইনফরমেশন দেওয়া থাকে, ওইটার উপরে বেস করে কোনো একটা কিছু জানতে চাওয়া হয়। সো প্রবলেমে আসলে কি চাচ্ছে এবং কি ইনফরমেশন দেওয়া আছে সেই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে যে প্রবলেমটা সলভ করব কিভাবে, সেইটার জন্য একটা জেনারেল একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করা, যে এইভাবে আমি এই ইনফরমেশনগুলোকে যদি প্লট করি তাহলে আমার একটা সলিউশন এখানে আসবে। সো স্ট্র্যাটেজিটা বের করা যে এই পার্টিকুলার প্রবলেমটার জন্য কোন স্ট্র্যাটেজিটা আমরা কাজে লাগাতে পারি। এবং থার্ড স্টেপে যে আমি যখন আমার স্ট্র্যাটেজি ফর্ম করে ফেললাম, তার সেই অনুযায়ী প্রবলেমটা ওয়ার্কআউট করলাম, নেক্সট হচ্ছে যে অ্যান্সার চেক করা। বেশিরভাগ জায়গায় পরীক্ষাতে অ্যান্সার কোয়েশ্চেনগুলো থাকে মাল্টিপল চয়েস ফরম্যাটে। সো অ্যান্সারটা ফাইন্ড আউট করা। তো দেখা যাক যে এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়াল প্রবলেম যখন কোনো একটা টেস্টের প্রবলেম সলভ করতে যাই কিভাবে এগুলি আসলে কাজে আসতে পারে। এখানে প্রথমে একটা কোয়েশ্চেন দেখবো আজকে, বেশ বড় সড়ো সাইজের একটা কোয়েশ্চেন। এটা বেশ অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। এত বড় ডেসক্রিপশন যখন একটা প্রবলেম থাকে সবাই প্রথমে ঘাবড়ায় যায় যে এটা তো পড়েই বুঝবো না। বাট এখানে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা বলছিলাম যে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে প্রবলেমটা পড়ে বোঝা। তো পড়ে বোঝার ক্ষেত্রে আমার যদি একবারে পুরোটা পড়ে সমস্যা হয়, একটু একটু করে ভেঙে ভেঙে we just have to divide into several parts and we got to understand the problem part by part. প্রবলেমটা পড়ি এখানে। প্রথমে যেটা আছে যে in a recent election Miss Robbins received 8,000 votes cast by independent voters.
তো রিসেন্ট একটা ইলেকশনে মিস রবিন্সের কথা বলছে, যিনি হচ্ছে 8,000 ভোট পাইছে। কাদের কাছ থেকে? যে ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স। দ্যাট ইজ বলতে এই আগের পার্টটাকে এক্সপ্লেইন করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ভোটার বলতে কি বোঝাইছে সেটার এক্সপ্লেনেশন। ভোটার্স নট রেজিস্টার্ড উইথ এ স্পেসিফিক পলিটিক্যাল পার্টি। ওই ধরনের ভোটার যারা কোনো একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সাথে রেজিস্টার্ড না। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স হচ্ছে এখানে নন রেজিস্টার্ড ভোটার্স। She also received 10% of the votes cast by those voters registered with a political party. তো এখানে আর এক ধরনের ভোটারদের কথা আমরা দেখছি, যাদেরকে বলা হচ্ছে যে রেজিস্টার্ড ভোটার। তাহলে দুই ধরনের ভোটার আমরা পেলাম, একটা হচ্ছে নন রেজিস্টার্ড আর একটা হচ্ছে রেজিস্টার্ড উইথ এ পলিটিক্যাল পার্টি। তারপরে বলা আছে n is the total number of votes cast in the election if n is the total number of votes. তো ওই ইলেকশনে টোটাল যে ভোট কাস্ট করা হয়েছে সেটাকে এখানে বলা হচ্ছে যে n, টোটাল ভোট হচ্ছে n। এই n এর মধ্যে আমরা দুই ধরনের ভোটারকে পাচ্ছি, একটা হচ্ছে রেজিস্টার্ড আর একটা হচ্ছে নন রেজিস্টার্ড। ইনফরমেশন এখানে যা পাইছি আমরা এটা ব্রেকডাউন করে ফেললাম, ভেঙে ফেললাম। এরপরে কি বলা আছে, and 40% of the votes cast were cast by independent voters. The independent voter বা নন রেজিস্টার্ড ভোটার যারা, তারা হচ্ছে টোটাল ভোটের 40% ভোট দিচ্ছে হচ্ছে তারা। তাহলে রেজিস্টার্ড ভোটার যারা, এদের পার্সেন্টেজ কত? যেহেতু এই দুই ধরনের ভোটারই এখানে আছে, এদের পার্সেন্টেজ তাহলে হচ্ছে 60। কোয়েশ্চেনে চাচ্ছে কি যে which of the following represents the number of votes that Miss Robbins received? মিস রবিন যত ভোট পাইছে নিচের কোনটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখন আবার প্রথম দিকে একটু ফেরত যাই আমরা। প্রথম লাইনেই বলা ছিল যে সে হচ্ছে নন রেজিস্টার্ড বা ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের থেকে পাইছে হচ্ছে 8,000 ভোট, তাই না? এই সেকশনটা থেকে সে 8,000 ভোট পেয়েছে। তার সাথে হচ্ছে যে নন রেজিস্টার্ড ভোটার যারা, সেইটা যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল ভোট সে কত পেয়েছে সেটা আমরা পেয়ে যাব, তাই না? নন রেজিস্টার্ড ভোটার হচ্ছে টোটাল ভোটারদের 60%। তা টোটাল ভোটার হচ্ছে n এর 60% তাহলে কত? n এর 60%, 60% অফ n, এটাকে আমরা লিখতে পারি যে 0.6 n। এবং এই রেজিস্টার্ড ভোটারদের সে কত পার্সেন্ট ভোট সে পাইছে? এখানে বলছে 10%। তাহলে 0.6 n, এইটার আবার 10%, মানে এটাকে আবার 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটা পাবো, তাই না? সো এখানে কত আসবে তাহলে? 0.06 n। তাহলে রেজিস্টার্ড ভোটারদের থেকে সে পাইছে হচ্ছে 0.06 n, নন রেজিস্টার্ড ভোটারদের থেকে সে পেয়েছে হচ্ছে 8,000 ভোট। সো টোটাল ভোট সে কত পাইছে? 0.06 n প্লাস 8,000। অ্যান্সার চয়েসে আমরা দেখি এটা আছে হচ্ছে অ্যান্সার ইতে, এটাই কারেক্ট অ্যান্সার। এখন দেখেন যে অনেক বড় একটা প্রবলেম, কিন্তু যখনই আমরা ব্রেকডাউন করে নিচ্ছি জিনিসগুলোকে, জিনিসগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস যে এখানে আমরা অনেক সময় বড় বড় অঙ্কে অনেক বেশি সময় চলে যায় অনেকের বুঝতে। সো যেই কাজটা করতে পারি অনেক সময় কিন্তু প্রসেস অফ এলিমিনেশনের মধ্যেও যেতে পারি আর কি। প্রত্যেকটা অ্যান্সার চয়েসেই দেখেন যে এক্সপ্রেশনগুলো কেমন দেওয়া আছে, যে একটা হচ্ছে n এর টার্মে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মে। সো প্রথম ইনফরমেশনটা একদম ফার্স্ট লাইনেই কিন্তু আমি পাচ্ছি যে সে 8,000 ভোট, কনস্ট্যান্ট টার্মটা পেয়ে যাচ্ছি যে 8,000 ভোট সে পাইছে। এখান থেকেই কিন্তু এ বি সি এই তিনটা চয়েস আমরা এলিমিনেট করে দিতে পারতাম, এগুলিতে কোনোটাতে 8,000 নাই, বাদ। দেন 8,000 দিয়ে যে দুইটা অ্যান্সার আছে, আমি বাকি অঙ্ক যদি কিছু নাও বুঝি, আমার পরীক্ষায় যদি সময় টানাটানি থাকে, এখানে যদি আমি যে কোনো একটা অ্যান্সার গেস করে দিয়ে আসি, আমার কিন্তু 50-50 চান্স থাকে অ্যান্সারটা কারেক্ট করার। আর পরের পার্টটাকে ঠিক মতো ইন্টারপ্রিট করে ফেললে তখন তো আমরা কারেক্ট অ্যান্সার একবারে অ্যাকুরেটলি ডিটারমাইন করতে পারছি।
সো প্রবলেম যত বড়ই হোক না কেন, অঙ্কে সবসময় আপনার সলভ করার জন্য সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়া থাকবে। আপনার কাজ হচ্ছে যে ওইটাকে ঠিক মতো কাজে লাগানো, ওইটা অনুযায়ী সলিউশনের একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করা, এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে যে ওই সলিউশনটা ওই স্ট্র্যাটেজিটা অনুযায়ী প্রবলেমটাকে ওয়ার্কআউট করা। সো আজকে সেকেন্ড প্রবলেমে যাই আমরা। আজকে পার্সেন্টেজের অঙ্ক দেখবো সবই। সো এটাও পার্সেন্টেজের আর একটা প্রবলেম। শুরুতেই বড় একটা টেবল দেওয়া আছে, মেম্বারশিপ অফ অর্গানাইজেশন এক্স। এই টেবলের ইনফরমেশন গুলো আসলে কিভাবে আমাদের কাজে লাগবে, কোন কাজে লাগবে আমরা এখনো জানি না। সো প্রথমেই আমরা টেবিলের ইনফরমেশন গুলো দেখবো না, খুঁটে খুঁটে এটা আমাদের কোনটা লাগবে শুধু সেটাই করবো। সো আগে আমরা চলে আসবো এই যে নিচের তিনটা লাইন, এখানে কি বলা আছে সেটা দেখবো। According to the table above, the number of fellows was approximately what % of the total membership of organization X? তো আমাদের আসলে এখানে বলছে যে নাম্বার অফ ফেলোস, যতজন ফেলো আছে তাদের সংখ্যাটা আসলে টোটাল মেম্বারদের কত পার্সেন্ট। খুব সিম্পল একটা প্রবলেম। নাম্বার অফ ফেলোস এখানে দেখছি, এখানে আমরা পেলাম নাম্বার অফ ফেলোস এটা হচ্ছে 9000। সো আমাদের টোটাল মেম্বারশিপটা বের করা লাগবে। টোটাল মেম্বারশিপটা বের করার পরে 9209 এটা তার কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন যারা জিআরই জিম্যাট এক্সাম দিবেন তাদের জিআরই পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড। অন স্ক্রিন ক্যালকুলেটর ওখানে থাকে, বেসিক ক্যালকুলেটর। জিম্যাট পরীক্ষায় আবার ক্যালকুলেটর ইউজ অ্যালাউড না। সো এখানে আসলে এত বড় বড় সংখ্যা, এগুলিকে ধরে যদি যোগ বিয়োগ করতে যাই আমরা অনেক সময় লেগে যাবে। সময় বাঁচানোর ওয়েটা কি আসলে, এখানে কোয়েশ্চেনে খেয়াল করেন যে এই জাতীয় প্রবলেমে প্রায় সব ক্ষেত্রেই অ্যাপ্রক্সিমেটলি এই কথাটা দেওয়া থাকে। সো অ্যাপ্রক্সিমেটলি যেখানেই আছে আপনি ধরে নেবেন যে এখানে প্রিসাইজ ক্যালকুলেশনের কোনো দরকার নেই। মোটামুটি একটা ক্যালকুলেশন আমরা কাছাকাছি একটা ফিগারে পৌঁছাইতে পারলেই হবে, ওখান থেকে আমরা অ্যান্সারটা ওয়ার্কআউট করে ফেলতে পারবো। সেখানে আমাদের নাম্বার অফ ফেলোস তো দেওয়াই আছে, কাজটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ মেম্বার্স কত সেটা বের করা। এখন আমরা যদি যোগ করি, অ্যাপ্রক্সিমেশনে যাই, কোথায় 78, আমরা উই আর টকিং অ্যাবাউট থাউজেন্ডস। 78 এটা আমরা ইজিলি বাদ দিয়ে দিতে পারি, ইগনোর করতে পারি, এটা কোনো দরকার নেই। সো তাহলে তারপরে কত আসলো 9200, এটাকে জাস্ট আমি 9000 ধরলাম। 35,500 ব্লা ব্লা ব্লা, এটাকে 35ই ধরলাম। 35 থাকলে যদিও 35.5 এটা যদি ধরি, 36 ধরলেও চলে। সো 35 বা 35 ধরলাম। দেন হচ্ছে 27,909, এটাকে আমরা 28 ধরবো। 2300 এটাকে ধরলাম 2। এখন এই যে যেই পার্টগুলো ইগনোর করছি, 200, এই 500, 200, 300 সব মিলে কিন্তু আর একটা 1000 চলে আসে, তাই না? সো রেজাল্টটা কত পাচ্ছি আমরা, এগুলিকে সবগুলিকে যোগ করলে 75। এই যোগটা অত বেশি কমপ্লিকেটেড কিছু না, তাই না? এই যোগ মুখে মুখেই করে ফেলা যায়। সো এখানে টোটাল মেম্বার হচ্ছে 75,000 সামথিং, তার মধ্যে আমাদের নাম্বার অফ ফেলোস হচ্ছে 9000। তাহলে 75,000-এ যদি 9000 হয়, 100-এ আসলে তার কত হবে? তো যারা মেন্টাল ম্যাথে ভালো তারা মুখে মুখে এটা করে ফেলতে পারবেন যে 75 হচ্ছে 9, 100 তাহলে কত হবে? 75 হচ্ছে 3 25-এ 100, 100 হচ্ছে 4 25-এ 100। তাহলে দুইটার রেশিও হচ্ছে 3:4। তাহলে এখানে 3 যদি 9 হয়, 4 হবে হচ্ছে 12। একবারেই এটা মুখে মুখে করে ফেলতে পারি। আর যদি মানে পার্সেন্টেজ ওইভাবে ওয়ার্কআউট করতে চান, তাহলে আসলে কি যে 75-কে আমি যদি ফ্র্যাকশন ইকুইভ্যালেন্টে নেই, তাহলে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলে একবারে এটা সরি 75 না, 9-কে যদি আমি 4/3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা একবারেই 12 চলে আসবে। যেহেতু 100-এর 4 ভাগের 3 ভাগ হচ্ছে 100, 75-এর
4/3 হচ্ছে 100, তাহলে 9 এর 4/3 কত হবে? 9 কে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 চলে আসে। সো অ্যান্সার হচ্ছে এখানে বি। সো জিনিসটা এখানে কি যে আপনার যেই জিনিসটা করতে হবে যে এই প্রবলেম এক্সামগুলোতে, আপনার কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রবলেমগুলো কিন্তু কিছু প্যাটার্নের মধ্যে থাকে। এই প্যাটার্নগুলোর সাথে আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন তত বেশি আস্তে আস্তে ফ্যামিলিয়ার হতে থাকবেন এবং প্যাটার্নগুলি ধরে ফেলতে পারবেন। এখানে যে জিনিসটা দেখলাম যে যখন আমরা অ্যাপ্রক্সিমেশনে যাই তখন আসলে প্রিসাইজ ক্যালকুলেশনের দরকার হয় না, গ্রসলি একটা ফিগার বের করে ওইটার উপরে বেস করে ক্যালকুলেশন করেই প্রবলেমগুলো সলভ করে ফেলা যায়। সো এরপরে নতুন একটা প্রবলেমে যাই আমরা। এটাও বেশ সাইজে বড় দেখতে, এরকম একটা প্রবলেম। কোয়েশ্চেনটা কি বলছে আমরা আগে একটু দেখি। Of the families in city X in 1994, 40% owned a personal computer. তো প্রবলেমটাকে একটু ভেঙে ভেঙে পড়লে আমাদের জন্য সুবিধা যে 1994 এর একটা ইনফরমেশন এখানে দিছে। যখন পড়বেন সবগুলো ইনফরমেশনের দেওয়ার কিন্তু এখানে কিছু পারপাস আছে। সো আপনি এগুলিকে যেটা করতে পারেন যে প্রথমে এখানে আপনার ইংলিশটাকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে, ম্যাথমেটিক্যাল টার্মসে ট্রান্সলেট করা, ওয়ার্ড ট্রান্সলেশন বলে এটাকে, যে যে ডেসক্রিপটিভ যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এগুলিকে আপনি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে নিয়ে যাবেন। সো ফার্স্ট ইয়েতে আমি পাচ্ছি যেখানে 94 এর ডেটা দেওয়া আছে। 94 এর ডেটা এটা বলছে যে একটা সিটির যে ফ্যামিলিগুলি আছে তার মধ্যে 40% এর হচ্ছে কি আছে, পার্সোনাল কম্পিউটার আছে। দেন পরের স্টেটমেন্টটাতে আসি। The number of families in City X owning computers in 1998 was 30% greater than 1994. তাহলে এখানে জিনিসগুলি খেয়াল করেন যে 98 এ এসে 30% বেড়ে গেছে। 94 এ যা ছিল সেই তুলনায়, তার তুলনায় 98 এ এসে কম্পিউটার ওনারদের পার্সেন্টেজ 30% বেড়ে গেছে। সো এটাকেও আমরা নোট ডাউন করি যে এই ইনফরমেশনটাকে, প্রত্যেকটা ইনফরমেশন এখানে ম্যাথের মধ্যে দেওয়ার কিন্তু একটা পারপাস আছে। আপনি এইগুলোকে কাজে লাগাই আপনার ফাইনাল সলিউশনটা পাবেন, এই কারণেই এই ইনফরমেশনগুলো দেওয়া। সো প্রত্যেকটাকে যদি স্টেপ বাই স্টেপ আপনি নোট ডাউন করতে থাকেন আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আগে ছিল 40%, এই 40% এর 30% বেড়ে গেছে। তাহলে কি যে এই 40 এটা তো আছেই, এর সাথে আরো যোগ হয়েছে হচ্ছে 30% অফ 40। তো 40 30% আসলে কত সেটা আমরা যদি চিন্তা করি তাহলে 3 4 12, 12-র সাথে আরো 40 যোগ হবে, তার মানে 98 এ এসে এই যে সংখ্যাটা এটা আমরা লিখলাম 40 + 40% অফ 30% অফ 40, দুইটা মিলে হয়ে যাবে 52%। এখন তাহলে ওরা কি চাচ্ছে, এখানে and এর পর থেকে আমরা পড়ি নাই যে and the total number of families in city X was 4% greater in 1998. সো নাম্বার অফ ফ্যামিলিজ আমরা যদি 94 এ ধরে থাকি, ওখানে 100 ফ্যামিলি ছিল, 100 ফ্যামিলির মধ্যে 40 ফ্যামিলিতে কম্পিউটার ছিল, তাহলে এই 100 এখন বেড়ে গেছে 4%, মানে এটা হয়ে গেছে 100 এর 4% বেশি, মানে 104। অঙ্কে চাচ্ছে কি, কেউ যদি অ্যান্সার অলরেডি বের করে থাকেন কমেন্টে লিখতে পারেন। What percent of the families in city X owned a personal computer in 1998? তো এখানে আমরা ফ্যামিলি দেখছি যে 104, এর মধ্যে কম্পিউটার আছে হচ্ছে 52, এক্স্যাক্টলি হাফ। 104 এর ঠিক অর্ধেক হচ্ছে 52। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই তাহলে কি হবে, 50% এর কম্পিউটার আছে 1998 এ, অ্যান্সার এ। সো অনেক বড় একটা প্রবলেম, শুরুতে দেখলে ভরকে যাওয়ার মতো, কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ এটাকে কেস হিসাবে ডিভাইড করে নিতে পারি যে ফার্স্ট এর কেসটা কি, প্রথমে কি ইনফরমেশনটাতে কি ইন্ডিকেট করতেছে, সেকেন্ড ইনফরমেশনটাতে কি ইন্ডিকেট করতেছে, এভাবে ব্রেকডাউন করে নিলে প্রবলেমগুলো সলভ করা অনেক ইজি হয়ে যাবে।
সো বড় অঙ্ক দেখলেই এটা দেখে ঘাবড়ায় যাওয়ার কিছু নেই, ভরকায় যাওয়ার কিছু নেই। সলিউশনটা হয়তো সিম্পল। ইন্টারেস্টে পার্সেন্টেজের প্রবলেমের মধ্যে আর একটা ইন্টারেস্টিং টপিক এরিয়া হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলি অনেক সময় অনেকের কাছে কমপ্লিকেটেড লাগে, যদিও এখানে এই একটা ফর্মুলা দিয়েই কিন্তু সব অঙ্ক সলভ করে ফেলা যায়। দরকারটা হচ্ছে যে কোয়েশ্চেনটা পড়ে বোঝা, প্রত্যেকটা প্রবলেমে একটু ধৈর্য নিয়ে একটু খুঁটায় খুঁটায় পড়ে এগুলিকে ব্রেকডাউন করে নেওয়া। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে CA ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার T। তো CA বলতে কম্পাউন্ড অ্যামাউন্ট, যে আপনি একটা ব্যাংকের কম্পাউন্ড ইন্টারেস্টে হয়তো সে 1000 টাকা রাখলেন, তো ওইটা বাড়তে বাড়তে 3 বছর পরে যে কত হবে, অ্যামাউন্টটা কম্পাউন্ড হয়ে কত হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্ট। পি হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে যে আপনি যত টাকা জমা রাখছিলেন সেটা, বা আপনার ইনিশিয়াল অ্যামাউন্টটা যেটা ছিল সেটা। আর আর রিপ্রেজেন্ট করে হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট, এইটা কত ইনক্রিজ, কত কোন রেটে ইনক্রিজ করতেছে এটা। আর টি টার্ম, এটা যদি অ্যানুয়াল ইন্টারেস্ট হয় তাহলে টার্মটা হচ্ছে 1 বছর মানে হচ্ছে 1, টি মানে হচ্ছে 1, 2 বছর মানে হচ্ছে টি তখন 2 হবে, এরকম। তো কয়টা টার্ম আপনার এর মধ্যে আছে সেটা হচ্ছে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো কম্পাউন্ড ইন্টারেস্ট এই ফর্মুলাটা আসলে শুধু ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য যে কাজে লাগে তা না, স্পেশালি জিআরই জিম্যাট এক্সামে আপনার এই ফর্মুলায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটু অন্য ধরনের কনটেক্সটেও। ফর এক্সাম্পল আমরা এখানে একটা প্রবলেম দেখি, এটা মিডিয়াম ডিফিকাল্টি লেভেলের একটা কোয়েশ্চেন। The population of a certain town increases by 50% every 50 years. If the population in 1950 was 810, in what year was the population 160? এখানে কিন্তু ইন্টারেস্ট নিয়ে কোনো কথা বলে নাই, কিন্তু পপুলেশন ইনক্রিজের যে ট্রেন্ডটা বলছে যে প্রতি 50 বছরে 50% বেড়ে যায়। তার মানে এই বছরে এখন যদি 100 থাকে তাহলে 50 ইয়ার্স পরে যে এটা হবে 150, দেন তার 50 বছর পরে ওই 150-র আবার উপরে আবার 50% ইনক্রিজ করবে। সো রেট অফ ইনক্রিজটা এখানে কম্পাউন্ড। সো এখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা, এই ফর্মুলাটা এই জাতীয় এই ম্যাথেও আমরা কাজে লাগাতে পারবো। এখন এখানে তো দেখছি যে CA কম্পাউন্ড অ্যামাউন্ট, কম্পাউন্ড অ্যামাউন্ট কি, এখানে পপুলেশনটা বাড়ার পরে কত হয়েছে 810। সো CA আমরা বলতে পারি যে এটা হচ্ছে 810। আচ্ছা, অঙ্কটা যদি আগেই কেউ করে থাকেন তাহলে অ্যান্সার পোস্ট করতে পারেন। আচ্ছা, যারা পোস্টে কমেন্ট করছেন, লাইভটা যারা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নবনিয়ান, ফাহাদ ইসলাম, RDL নাওরিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা থাকবে নাওরিন, ভিডিওটা সেই পেজে থাকবে, পেজে আপনি পরে এসেও দেখতে পারবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেলে আছে প্রেপ মাস্টার বিডি নামে, ওখানে আমরা এই ভিডিওগুলো পরে দিয়েও দিই, সো ওখান থেকেও দেখতে পাবেন। Fahad Islam, that's good stuff. Okay, thank you very much. That's a big encouragement for me. Okay, so আমরা যেটা বলছিলাম প্রবলেমে ফেরত আসি আবার। কম্পাউন্ড অ্যামাউন্ট তাহলে হচ্ছে এখানে 810। তারপরে যে ইনফরমেশনগুলি আছে এখানে 50% এভরি 50 ইয়ার্স, তাহলে রেটটা আর হচ্ছে এখানে 50, দেন হচ্ছে আর কি পাচ্ছি আমরা, আর কি ডেটা দেওয়া আছে এখানে, প্রত্যেকটা নাম্বারই খেয়াল করে দেখেন খুঁটে খুঁটে। 160 একটা নাম্বার দেওয়া আছে। তা এটা কোন বছরে পপুলেশনটা 160 ছিল, তা শুরুতে 160 আমরা ধরে নিতে পারি। সো এখানে যেটা আমরা পি বলছিলাম, পি কে আমরা ধরতে পারি 160। ওকে, তখন বাকিটা তো ফর্মুলার কাজ আমরা করে ফেলছি, যে শুরুতে 160 ছিল, কম্পাউন্ড হয়ে 810 হয়েছে, 810 হয়েছে, রেট হচ্ছে 50,
আমরা চাচ্ছি কি বছরটা বের করতে, টি এখানে কত। তা টি এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু হচ্ছে 50 ইয়ার্স, মানে টির মান যদি 1 আসে তাহলে 50 ইয়ার্স আগে এই 160 ছিল, টির মান যদি 2 আসে তাহলে 50 ইন্টু 2 মানে 100 ইয়ার্স আগে পপুলেশনটা 160 ছিল। তো দেখি আমরা এখানে ফর্মুলায় বসাই যে পি কম্পাউন্ড অ্যামাউন্ট মানে সি এ হচ্ছে 810 ইকুয়ালস টু পি মানে হচ্ছে 160 ইন্টু 1 প্লাস 50 বাই 100 টু দি পাওয়ার টি, টিটাই আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা নবনিয়ান, থ্যাংক ইউ। হ্যাঁ, পি হচ্ছে 160। আমি কমেন্টগুলো জুম থেকে লাইভ করার কারণে একটু দেরি হচ্ছে, বাট থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশনস। সো এখানে ইকুয়েশনটা আমাদের ওয়ার্কআউট করতে পারি কিভাবে, একটু কমপ্লিকেটেড লাগতেছে যে পাওয়ারের মান বের করতে হবে। যারা মোটামুটি এক্সপোনেন্টের অঙ্ক জানেন, ওই যে রুটস অ্যান্ড পাওয়ারের প্রবলেমগুলো জানেন, তাদের জন্য অবশ্যই এটা কিছুই না, বাট দেখি যে এটা আসলে সিম্পলিফাই করা যায় কিভাবে। আমরা ইকুয়েশনটা ফর্মুলেট করলাম, তারপরের কাজই হচ্ছে সিম্পলিফাই করা। 160 কে এদিকে নিয়ে আসি টান দিয়ে, তাহলে আমাদের ওই দিকটা আর একটু সহজ হয়ে যাবে। এখানে 50 বাই 100 মানে তো হচ্ছে যে 1/2, তাই না? তো 1 এর সাথে যদি 1/2 আমরা যোগ করে দেই, তাহলে কি একের সাথে হাফ যোগ করতেছি, এটা 1.5 হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। 1 এর সাথে হাফ যোগ করে 3/2 হয়ে গেল। 0 0 ক্যান্সেল করে দেন। এখন যদি আমরা এই সাইডটাকে 3/2 এর ফর্মে আনতে পারি, তাহলে কিন্তু বেজ সমান বেজ হলে পারে পাওয়ার সমান পাওয়ার। তো এখানে দেখেন যে 3 টু দি পাওয়ার 4 মানে কিন্তু হচ্ছে 81, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে দুইটাকেই আমরা এইখানে এই এক্সপ্রেশনটাকে কিন্তু এইভাবে লিখে ফেলতে পারি যে 3/2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3/2 টু দি পাওয়ার টি। সো বেজ সমান বেজ হয়ে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে। তাহলে টি এর মান এখানে আমরা পাচ্ছি 4। তার মানে কত বছর আগে পপুলেশন 160 ছিল, টি আমরা পেলাম 4। থেকে 4 বছর, 4 বছর না, তাই না? আগেই বলছিলাম যে টি এর মান যেটা আসবে, টি এখানে টি এর মান যদি 1 হয়, মানে প্রত্যেকটা টার্ম হচ্ছে 50 ইয়ার্স করে, টি এর মান 1 হলে এটা 50 ইয়ার্স আগে এটা ছিল। তার মানে টি এর মান যেটা আসবে ওইটাকে আমরা 50 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে নাম্বার অফ ইয়ার্সটা পাবো 200 ইয়ার্স। 200 ইয়ার্স আগে পপুলেশন ছিল হচ্ছে 160। তো এখন আসলে ইয়ারটা কত? এখন হচ্ছে 1995 এখানে বলে দেওয়া আছে। 200 ইয়ার্স আগে 1950 থেকে যদি আমরা 200 ইয়ার্স সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দিই, তাহলে পাবো হচ্ছে 1750। তার মানে অ্যান্সার হচ্ছে সি, 200 ইয়ার্স, দ্যাট ইজ 200 ইয়ার্স 1950 থেকে আমরা বাদ দিয়ে দিলাম, অ্যান্সারটা তাহলে এইভাবে পেয়ে যাচ্ছি, তাই না? অলরাইট, আশা করি বোঝা গেছে। আর ভিডিও থাকবে, এটা এখন না বুঝলে এটা আবার দরকার হলে আরেকবার দেখে নেবেন। আর একটা প্রবলেম দেখে আজকে শেষ করব। আর যেটা বলছিলাম যে আপনাদের ভিডিওটা যারা এখন দেখছেন বা পরে দেখছেন, আপনাদের পার্টিকুলার প্রবলেম এরিয়া কোনগুলি? আপনাদের কি পার্সেন্টেজের প্রবলেম অঙ্ক নিয়ে বেশি প্রবলেম হয়, নাকি জিওমেট্রির অঙ্ক নিয়ে বেশি প্রবলেম হয়, নাকি নাম্বার থিওরির অঙ্ক নিয়ে বেশি প্রবলেম হয়? ওইভাবে যদি আপনারা কমেন্টে লেখেন যে আই ওয়ান্ট এ ক্লাস অন জিওমেট্রি, আই ওয়ান্ট এ ক্লাস অন সলিড জিওমেট্রি, হ্যাঁ, I need to solve some problem about number theories, তো কমেন্টে লিখলে পারে পরের লাইভগুলো টপিক এরিয়াগুলো আমরা ওইভাবে সিলেক্ট করতে পারবো, which will be more helpful for you and which will be very encouraging for us as well. সো আর একটা প্রবলেম আমি স্ক্রিনে নিয়ে আসছি, এটাও একটু দেখতে অনেক বড় দেখাচ্ছে। দেখা যাক এটা কি। At the end of each year, the value of a certain antique is C%. অঙ্ক প্রথমে পড়ার সাথে সাথে এই যে ডেটাগুলি দেওয়া থাকবে, এগুলিকে একটু মার্ক করবেন বা নোট ডাউন করে ফেলবেন, পাশে লিখে ফেলবেন। C% more than its value 1 year earlier. At the end of each year, প্রতি বছরের শেষে একটা সার্টেন অ্যান্টিকের ভ্যালু তার আগের বছরের তুলনায় C% বেড়ে যায়। তারপরে কি বলা আছে? where C has the same value each year. এখানে সিটা বলছে যে সি এর ভ্যালুটা প্রত্যেক বছরেই সেম থাকে। তার মানে সি এর ভ্যালু যদি হয় ধরেন 30, তাহলে প্রতি বছরে শুরুতে ভ্যালু যা থাকে শেষে যে সেটার
30% বেড়ে যায়, পরের বছরেও সি এর মানটা 30 থাকে, মানে ওই 130 এর উপরে আবার 30% বাড়ে। তার মানে কি, এটা হচ্ছে যে আপনার ওই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা আমাদের, এইটাই এখানে কাজে লাগবে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারলাম যে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম। তারপরে বলা আছে কি যে if the value of the watch was k dollars in January 1, 1992, তো এখানে আরেকটা ইনফরমেশন আমরা পেলাম, k ডলার কত সালে, 1992 তে, and m dollars on January 1, 1994। তাহলে k ডলার ছিল হচ্ছে 92 তে, সেটা 2 বছর 93 94, 94 এ এসে হয়েছে m dollar। Then in terms of M and K, what was the value of the watch in dollars on 1995? তাহলে in terms of M and K, M এবং K টার্মে আমাকে অ্যান্সারটা দিতে হবে। অ্যান্সারে M বা K এর বাইরে অন্য কোনো কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল থাকতে পারবে না। Then 95 এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, এখানে আসলে কি যে সে কম্পাউন্ড অ্যামাউন্ট আমরা ধরি যে 95, এটা আমাদের অঙ্কে বের করতে বলছে, এটা চাচ্ছি আমরা। 92 থেকে 95 এ আসতে কয় বছর, 3 বছর। শুরুতে ভ্যালুটা কত ছিল, শুরুতে ভ্যালুটা ছিল হচ্ছে 92 তে, ভ্যালুটা ছিল হচ্ছে k, তাহলে p হচ্ছে এখানে k, তাই না? দেন আমরা জানি যে এখানে ফর্মুলায় আছে হচ্ছে 1 প্লাস রেট বাই 100, রেট হচ্ছে c বাই 100, আর কয়টা টার্ম, 92 থেকে 95 তিনটা টার্ম, সেখানে টু দি পাওয়ার 3। সো এটাই তো অ্যান্সার হবে, তাই না? সো কিন্তু অ্যান্সারে এরকম কিছু আসলে নাই, কেন, যে এটার মধ্যে একটা সি আছে, তো এই সি এখানে থাকা চলবে না, অ্যান্সারটা হতে হবে শুধু এম এবং কে। তো এখানে এম নাই, সি কে চেঞ্জ করে তাহলে আমাদের এম নিয়ে আসতে হবে। তো এম আনার জন্য কি করতে পারি, এখানে যে ইনফরমেশনটা ছিল, যে বলা ছিল যে কম্পাউন্ড অ্যামাউন্টটা এটা 94 এ ছিল হচ্ছে কত, 94 এ এটার ভ্যালু ছিল হচ্ছে এম, তাহলে কম্পাউন্ড অ্যামাউন্টটা 94 এ হচ্ছে এম, এম ইকুয়ালস টু কত, আমরা যদি আবার এই ফর্মুলায় ব্যাক করি, ইনিশিয়াল ভ্যালু তো কে, সো পি ইকুয়ালস টু কে, এটা ঠিক এখানে একই আছে, 1 প্লাস সি বাই 100, কয় বছর, এখানে কয়টা টার্ম, 92 থেকে 94, মানে 2 বছর এটা। তাহলে এখানে দেখেন যে আমরা কে সি কে রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে 1 প্লাস সি বাই 100, এইটা সমান আসলে কত, আমরা কে কে যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে হবে হচ্ছে এম বাই কে, আর এখানে একটা স্কোয়ার আছে, তাই না? সো 1 প্লাস সি বাই 100 স্কোয়ার সমান হচ্ছে এটা। এখন এই জায়গাটাকে আমরা ভেঙে নিতে পারি না, যে এই কে ইন্টু সি ইন্টু 1 প্লাস সি বাই 100, এটা 1 প্লাস সি বাই 100 স্কোয়ার ইন্টু 1 প্লাস সি বাই 100, এটা না, এই যে কিউব ছিল এটাকে আমরা স্কোয়ার, 3 আর 2 আর 1 এইভাবে ভেঙে নিচ্ছি আর কি, এটা স্কোয়ার আর এটা 1। তো এখন তো আমরা রিপ্লেস করে দিতে পারছি যে 1 প্লাস সি বাই 100 স্কোয়ার সমান মানে হচ্ছে এটা সমান হচ্ছে এম বাই কে। সরি, এখানে শুরুতে একটা জিনিস বাদ পড়ে গেছে, যেটা হচ্ছে কে আছে এখানে একটা, সো এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে এখানে কে ইন্টু এইটার মান হচ্ছে এম বাই কে, এম বাই কে, আর এইটার ভ্যালু তাহলে কত হবে, এখানে
1 প্লাস সি বাই 100 হোল স্কোয়ার সমান যদি এম বাই কে হয়, তাহলে 1 প্লাস সি বাই 100 যদি আমরা চিন্তা করি, এটা হবে হচ্ছে রুট ওভার এম বাই কে, তাই না? এইটা ইন্টু রুট ওভার এম বাই কে, এখানে একটা স্কোয়ার রুট আছে। তাহলে এখন জিনিসটা দেখেন, আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এখান থেকে আমরা এদিকে এনে যদি লিখি, এই কে আর এই কে তো কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে শুধু এম। তাহলে এম ইন্টু এখানে কি আছে, রুট ওভার এম বাই কে, তো এখানে এম ইন্টু রুট ওভার এম বাই রুট ওভার কে, এইভাবে লিখতে পারি। সো পুরো জিনিসটাই আসলে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় যদি আমরা বসায় নেই, তাহলে এটা বাকি কাজটা হচ্ছে যে এই রিপ্লেসমেন্টের কাজটা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যান্সারটা চাচ্ছে এম এবং কে টার্মে, সো যতক্ষণ আমি এম এবং কে টার্মে যেতে না পারছি ততক্ষণ আমাকে এই যে সি রিপ্লেস করাটাই এখানে ছিল হচ্ছে আসল কাজটা, আসল ট্রিকটা। বাকি জিনিসটা তো 95 92 থেকে 3 ইয়ার্স পরে, সো 3 ইয়ার্স দিয়ে আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা লিখলাম। 94 এটা হচ্ছে 2 ইয়ার্স পরে, তো 2 ইয়ার্স দিয়ে এই জায়গাটা লিখলাম। এখান থেকে আমরা 1 প্লাস সি বাই 100, এখান থেকে যদি সির মান বের করে রিপ্লেস করতে যেতাম, অনেক অনেক কমপ্লিকেটেড হয়ে যেত অঙ্কটা। সো যেহেতু আমার উপরে সি না, 1 প্লাস সি বাই 100 এইটাকে রিপ্লেস, মানে একবারে আমি রিপ্লেস করতে পারি। সো আমি 1 বাই সি প্লাস 100 এইটা আসলে এম এবং কে টার্মে কত সেটা বের করে নিয়েই আমি এই জায়গাটাতে রিপ্লেস করে দিতে পারতেছি, এবং এখানে অ্যান্সার চলে আসছে। এখন এটা আমরা যেটা বের করলাম এটা সি তে আছে। সো আজকে এইটুকুই। পার্সেন্টেজ নিয়ে যদি আরো কারো কোনো প্রবলেম থাকে, এই ভিডিওর কমেন্টে সেটা পোস্ট করে দিতে পারেন। এটা নিয়ে ভবিষ্যতে কোনো না কোনো সেশনে আমরা সেটা ডিসকাস করব, সলভ করব। আর যেটা বলছিলাম যে আপনাদের প্রবলেমের এরিয়াগুলো, যেই জিনিসগুলো নিয়ে আপনাদের বেশি প্রবলেম হয়, যেই ধরনের অঙ্ক নিয়ে সবসময় বেশি প্রবলেম হয়, সেটা যে কোনো টপিক এরিয়া হোক, জিওমেট্রি হোক, নাম্বার থিওরি হোক, পার্সেন্টেজ হোক, প্রবাবিলিটি হোক, সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কোনো সেশনে, পরের সেশনগুলোতে আলোচনার ক্ষেত্রে, টপিক সিলেকশনের ক্ষেত্রে সেটাকে প্রায়োরিটি দিব। আর যেটা বলছিলাম যে এই সেশনটার যে এপিসোডগুলো করব, এটার মেইন অবজেক্টিভটাই হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো বেসিক লেভেলের বা এভারেজ লেভেলের লার্নার যারা, তাদের কাছে কিভাবে ইজিলি প্রেজেন্ট করা যায়, আমাদের অবজেক্টিভ হচ্ছে সেটাই। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।